ক্রাইম পেট্রোল সতর্ক, পাওয়ার্ড বাই নিউট্রিগেন, কো-পাওয়ার্ড বাই মাচো। স্যার গুরবই গুলাটিয়ের নাম। কোনো ঠিকানা পাওয়া গেছে? আছে স্যার, ভরি ক্যানাল গাঁও। আগে গুরবই গুলাটিকে চেনো? হ্যাঁ, ও আমার বড় দাদা। কেন, কি হয়েছে? কোথায় ও? কি করে বলবো বলুন, কাল রাত থেকে তো বাড়ি আসেনি। গেছিল কোথায়? যেখানেই মদ পাবে সেখানেই যাবে। কিন্তু স্যার আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? আমরা ওর লাশ পেয়েছি। কি? মনে হচ্ছে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কতবার বলেছি, সব সময় বলতাম ছেড়ে দাও মদ, এসব আর খেও না, কিন্তু শুনলে না, কথা শুনলে না। এটা কি অ্যাক্সিডেন্টই ছিল? সে কি নেশায় বুঁদ হয়ে পড়ে গিয়েছিল, নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছিল আর তারপর তার উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়? জানিস আমাদের আমেরিকায় খেতে ভালো ছিল। একটা কথা শুনবি? আমাকে ধাক্কা দিতে গিয়ে রে বাবা, আরে বয়ে গেলাম তো। হাত টাত ধর একটু, ওঠা, আমি পড়ে গেলাম তো।
কেউ এই বিষয়ে ঘুণাক্ষরেও জানতে পারেনি যে গুলবির গুলাটির মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং তাকে হত্যা করা হয়েছিল। হয়তো গুলবির গুলাটির হত্যা ষড়যন্ত্রের কথা কারো ধারণাতেও আসতো না যদি না 1 বছর পর আরও একটা অপরাধ সংগঠিত হতো, যেটা দেখে তো মনে হচ্ছিল আত্মহত্যার ঘটনা, কিন্তু আসলে ছিল হত্যা। স্যার, এই মহিলা রাজুর মা, বন্দনা শর্মা। আরও বাবা? না স্যার, আমরা জানি না এই লোকটাকে। স্যার, মহিলাটার 3টে গুলি লেগেছে আর লোকটার একটা। গানে 2টো রাউন্ড বাকি আছে আর সাইলেন্সারও লাগানো। স্যার, রাজুর বাবার নাম গিরিশ শর্মা। কোথায় ও? ওর মায়ের সাথে কোটলা বস্তিতে থাকে। এমনিতে ওকে আমি খবর করে দিয়েছি। এমনও হতে পারে প্রথমে হয়তো মহিলাকে গুলি করে, তারপর হয়তো নিজেকে মারে। পসিবল স্যার, প্রথমে মার্ডার তারপর সুইসাইড। বন্ধনা, রাজু, স্যার, ও রাজুর বাবা, বন্দনার হাজবেন্ড গিরিশ শর্মা। স্যার, কি করে বলি আপনাকে? যেমনটা আছে তেমনটাই বলুন। আপনার অনুমান কি ঘটেছিল? স্যার, ওর নাম বাবলু ছিল। ও একটা ক্রিমিনাল ছিল স্যার। আমার স্ত্রী বন্দনার আর ওর মধ্যে স্যার অ্যাফেয়ার ছিল। বাড়িটা কি বাবলুর নামে? না স্যার, না না, বাড়িটা আমার স্যার, ওটা আমার ছেলে। কিন্তু ওই হারামজাদা বদমাইশটা আমার বাড়িটার আমার স্ত্রীকে কবজা করে নিয়েছিল স্যার। আর আমার ওয়াইফ, ও ওর সঙ্গে থাকতে চেয়েছিল স্যার। তুমি মিথ্যে দোষ দিচ্ছ আমাকে। আমি দোষ দিচ্ছি না, আমি জানি এটাই সত্যি। আমি জানি যে বাড়িতে আমি না থাকলে এখানে বাবলু কি করতে আসে। আর ও তখনই কেন আসে যখন আমি অফিসে থাকি আর যখন ছেলে স্কুলে যায়। কি চলছে কি তোমাদের মধ্যে? কিচ্ছু না, ও শুধু আমার বন্ধু। বন্ধু? সত্যি কথা জানতে চাও? সত্যি কথা জানতে চাও? শোনো, বাবলু শুধু আমার বন্ধু নয়, বন্ধুর থেকেও আপন। ব্যাস, এখন মারো, মারো না আমাকে, মারো। ওর সঙ্গে বাবলুর ওর কোনো বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল, আর সেটা আমি পরে জানতে পারি যে ও কত বড় ক্রিমিনাল ছিল। স্যারও অনেক মার্ডার করেছে। আপনি ওই রেকর্ডগুলো চেক করে দেখুন না।
ওর সমস্ত কালো ইতিহাস আপনি জানতে পেরে যাবেন। ওর ওর আসল নাম ছিল ধরমজিৎ সুরি। আমার ওয়াইফ আর ওর মধ্যে সম্পর্ক ছিল স্যার। যদি তুই বন্দনাকে আবার মেরেছিস না তাহলে ওটা আমার বউ। তোর বউ? হ্যাঁ, তোর বউ? তোর বউ তো কি হয়েছে? আমি পছন্দ করি ওকে। আমি যদি তুই ওর গায়ে আরেকবার হাত তুলিস না তাহলে তোকে জানি মেরে দেবো, বুঝলি? বুঝলি? ও আমাকে হুমকি দিচ্ছিল স্যার, কারণ আমার আর আমার স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল, আর আমার স্ত্রীও ওরই সাইড নিচ্ছিল। তারপর একদিন ওরা দুজনে তুই আমার বাড়িতে কি করছিস? গিরিশ, আজকের পর তুই কখনোই দরজাটা ধাক্কাবি না আর এই বাড়িতে পা রাখবি না। কি বলছিস তুই? এটা আমার বাড়ি ছিল, এখন আর নেই। বন্দনা, এ কি ফালতু বকছে? ঠিক বলছো, এখন থেকে আমি ওর সাথেই থাকবো। শুনেছিস? চল এখান থেকে ফোট। বললেই হলো? এটা আমার বাড়ি, এটা আমার স্ত্রী, এটা আমার ছেলে। ছিল, এরা সব তোর ছিল। এখন তোর কিছুই নেই। যেগুলো তোর ছিল সেগুলো আমার হয়ে গেছে। হ্যাঁ, তোর কাছে এখন একটা জিনিস রয়েছে, তোর জান। সেটাও আমার দয়ায়। এখানে যদি আরো একবার আসিস না, সেটাও কেড়ে নেব। চল যা এখান থেকে। ও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমার সব কিছু কেড়ে নিয়েছিল ও। আমার বাড়িটাকে, আমার স্ত্রীকে, এমনকি আমার ছেলেকেও। আর আমি চুপচাপ নীরবে সব মেনে নিই। তারপরে আমি আমার মায়ের কাছে থাকতে চলে যাই, বস্তি কোটলাতে। এখন আমি ওখানেই থাকি। কদিন ধরে চলছে এসব? 6 মাস হয়ে গেছে। ও তোমার থেকে তোমার বাড়ি, তোমার স্ত্রী, তোমার ছেলে সবকিছু কেড়ে নিয়েছিল। তাও তুমি পুলিশের কাছে আসোনি, কোনো কমপ্লেন লেখাওনি। জানতে পারি কেন? আমি আপনাকে বললাম না যে ও অনেক মার্ডার করেছিল, আর সব বাড়িও ছাড়া পেয়ে যায়। ও আমাকে অনেক অপমান করেছিল, আমার জীবন শেষ করে দিয়েছিল ও। এই সব কিছুর আমি বদলা নিতে চেয়েছিলাম স্যার, কিন্তু তারপর এটা ভাবলাম যে আমি কার জন্য লড়বো? কেন লড়বো আমি? ওই মহিলার জন্য যে একটা ক্রিমিনালের জন্য আমাকে ছেড়ে দিয়েছে আর আমার পিছে ছুরি মেরেছে? হ্যাঁ স্যার, আমার ছেলে খুব ছোট। আমার মনে হয়েছিল এখন ওর কাছে ওর মায়ের খুব প্রয়োজন। এই জন্য আমি সব সহ্য করে নিই। এটাই ভাবতে থাকি যে ভগবান নিশ্চয়ই এর বিচার করবেন। একদিন নিশ্চয়ই এর বিচার হবে স্যার, উনি এদেরকে বিচার করবেন। এখন দেখলেন তো স্যার, আজ ভগবান তার বিচার দেখিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে বাবলু যেন প্রথমে বন্দনাকে মেরেছে, তারপর নিজেকে মেরেছে। ক্রিমিনালের সঙ্গে সম্পর্ক রাখলে ওর ভাগ্যে তো এটাই জুটবে স্যার। আচ্ছা রাজু, আমাদের একটা কথা বলো। এই যে বাবলু, ও তোমার মার তোমার সাথেই থাকতো। এই বাবলুর সাথে তোমার মায়ের কোনোদিনও কোনো ঝগড়া হয়েছিল? জানি না, আমি বাবলু কাকুর সাথে খুব কম কথা বলতাম, আর উনিও আমার সাথে খুব কম কথা বলতো। তোমার মা কি কখনো তোমাকে বলেছে যে বাবলুর সাথে ওনার কখনো কোনো ঝামেলা হয়েছে, বা তুমি এরকম কিছু শুনেছো? না, মা এরকম কিচ্ছু বলেনি আমায়।
এ পর্যন্ত ঘটা দুটো মৃত্যু বাবলু আর বন্দনার, এর সঙ্গে কি 1 বছর আগে ঘটে যাওয়া গুলবির গুলাটির তথাকথিত অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক ছিল? এই হত্যা এবং আত্মহত্যার কারণ প্রকাশ্যে আসা এখনো বাকি ছিল। স্যার, বাবলুর স্ত্রী এসেছে ওর বডি নিতে। হ্যাঁ স্যার, আমি জানতাম ও বন্দনা নামে কোনো একটা মেয়ের সাথে থাকতো, কিন্তু ওই মহিলার সাথে কখনো দেখা করিনি। আপনি আপনার স্বামীর কাজকর্মের ব্যাপারে জানতেন? মানে ও বাইরে কি করতো? বদমাশ ছিল, খারাপ কাজ করত। আপনি কিছু জানেন যে ও কেন প্রথমে বন্দনাকে মারে আর তারপর নিজেকে মেরে ফেলে? না স্যার, আমি জানি না ওই খারাপ কাজগুলো কেন করত। আর 5 জনের মতো ছিল না। চাইলে আপনি আমার বাড়ির তল্লাশি করতে পারেন, যদি কাজের কিছু পেয়ে যান, যাতে বুঝতে পারেন ও কি কাজ করত, ও বন্দনাকে কেন মারলো আর সাথে নিজেকে কেন মারলো, ওটা তো আমিও জানতে চাই। আর জানতে চাই ও কেন নিজের বউ বাচ্চার খেয়াল কোনোদিনও রাখেনি। ইন্সপেক্টর, আমার মনে হয় এটা সুইসাইডের কেস না। তাহলে? এই মহিলার 3টে গুলি লেগেছে, 2টো স্টমাক রিজনে আর একটা হার্ট রিজনে। আর বাবলুর লেগেছে 1টা গুলি। গুলি এই পিছন থেকে লেগেছে, সামনে থেকে বেরিয়েছে। যদি এটা সুইসাইড হতো তাহলে এমনটা হতো না। দেখুন, এই দেখুন, খুব মুশকিল, যে কোনো হাত দিয়ে করা। যদি এটা সুইসাইড হতো তাহলেও এইভাবে মারতো, আর যদিও লেফটি হতো তো এইখানে। এটা মার্ডার বা সুইসাইড না, ডাবল মার্ডার। ডাবল মার্ডার। সাইলেন্সার গান দিয়ে। বাবলুর ক্রিমিনাল রেকর্ড ছিল, তাই ওর কাছে বন্দুক থাকাটা স্বাভাবিক। মানে অন্য কেউ বাড়িতে এসেছিল আর দুজনকে মেরে চলে গেছে। ডাবল মার্ডার মানে পরিষ্কার একজনই সাসপেক্ট হয়, আমাদের গিরিশ। ইয়েস স্যার। আর ওর কাছে 2টো মার্ডারের কারণও ছিল। ওকে নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওকে নিজের বউ বাচ্চা থেকে দূরে করা হয়েছিল। স্বাভাবিক, ওর তো রাগ হবেই। স্যার, প্রথমে বাবলু, তারপর ওর নিজের বউর ওপরে বদলা। যদিও বাবলু ওকে বাড়িতে আসতে মানা করেছিল, তবুও নিজের বাড়িতে তো আসতেই পারে। অর্জুন, গিরিশের ব্যাপারে খোঁজ নাও, আমাদেরও মিথ্যে বলছে। স্যার। রাজু, বাবা রাজু, মা তো আর নেই, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। কিন্তু তুই জানিস তো আমি তোকে ছেড়ে কেন চলে গিয়েছিলাম? কিন্তু আর তোকে ছেড়ে আমি কোনোদিন যাব না। আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো, ঠিক আছে? বলে আমার বাবার সঙ্গে, আমার বাবা। স্যার, এই গিরিশ মিথ্যে বলছে। বাবলু বন্দনার কোনো বন্ধুর বন্ধু ছিল না। আমার ওই গিরিশের গল্প মিথ্যে মনে হয়েছিল। স্যার, এই যে গিরিশ বলে ছেলেটা এজেন্টের কাজ করে, পাসপোর্ট, লাইসেন্স, ইন্স্যুরেন্স, জমি, বাড়ি সবকিছুর কাজ করে। এই 3 বছর আগে ও ভাড়ার জন্য একটা ক্লায়েন্ট পেয়েছিল, তাকে ও ঠকিয়েছিল। মোহন বাবু, আপনি বুঝতে পারছেন না, অফিস একদম প্রাইম কমপ্লেক্সে, খুব সুবিধের জায়গা। অন্য কেউ হলে 3 লাখ টাকা চাইতো শুধুমাত্র ডিপোজিটের জন্য। এ তো পার্টি আমার চেনা ছিল বলে আমি 1.5 লক্ষ টাকা রাজি করিয়ে নিয়েছি। কিন্তু গিরিশ, রেন্ট তো একটু বেশি না? আচ্ছা ঠিক আছে, রেন্ট না হয় আমি দিয়ে দেব, তুমি ডিপোজিট 75,000 করিয়ে দাও। স্যার, আমি তো হয়ে গেলে নিশ্চয়ই করতাম, আপনাকে বলার দরকারই হতো না। আচ্ছা, আপনি একটা কথা ভাবুন, পার্টির বেশি ডিপোজিট পাইয়ে এজেন্টের কোনো লাভ হয় কি? স্যার, অফিস খুব ভালো, আর ডিপোজিটটা এমনিতে রিফান্ডেবল হয়। আমি তো একটাই কথা বলবো যে কিছু টাকার জন্য আপনি এত ভালো অফিসটাকে হাতছাড়া করবেন না। চলো ঠিক আছে,
তুমি ডিল ফাইনাল করে দাও। এই না হলে কথা, চলুন হাত মেলান। হ্যাঁ, 1 মিনিট। গিরিশ, গিরিশ, হ্যাঁ, এসব বলুন। কি? কি হয়েছে? তুমি অফিসের জন্য ক্যাশ ডিপোজিট 1.5 লাখ নিয়েছিলে, হ্যাঁ তাই। কিন্তু এই এগ্রিমেন্ট পেপারে 1 লাখ টাকা মেনশন রয়েছে। ওহো, এটা মোহনবাবু পার্টি ডিপোজিটে বেশি টাকা দেখাতে চাইনি বলে, তাই ওই ট্যাক্সের চক্কর আছে না, তো 50,000-এর ভাউচার আমি আলাদা দিয়ে দেবো। বোকা নই আমি, 50,000 তো তোমার পার্টি পর্যন্ত পৌঁছয়নি। এত টেনশন আপনি কেন নিচ্ছেন? আমি তো আছি আপনার কারণ সঙ্গে। হলো আমি অফিসের মালিক তোমার ওই পার্টির সঙ্গে দেখা করে এসেছি। উনি বলেছেন 1 লাখ ডিপোজিট হয়েছে, ব্যাস। গিরিশ সেটা জানে। এসব কি ধান্দাবাজি? আমার মনে হচ্ছে ওনার কথা ভুল হয়েছে, এটা এটা হতেই পারে না। আচ্ছা আমি কথা বলছি। ঠকাচ্ছ আমাকে? আমি ওনার সঙ্গে দেখা করে এসেছি, উনি বলেছেন যে তুমি শুধু 1 লাখ টাকাই জমা দিয়েছো। হ্যাঁ, তো 50,000 ওনাকে আজকে দিতাম আমি। এখন আর ওনাকে টাকা দেবার প্রয়োজন নেই। আমার 50,000 টাকা এক্ষুনি চাই, এই মুহূর্তে। গিরিশ ওর ক্লায়েন্টের সাথে ঠকবাজি করেছিল, ওর 50,000 টাকা মেরে দিয়েছিল। এই গিরিশ বলে ছেলেটা প্রচুর লোকের টাকা এদিক ওদিক করতো। ওই ক্লায়েন্ট ওর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করে আর গিরিশকে গ্রেফতার করা হয়। এসব কেন করতে গেলে তুমি? আসলে ওই অনেক ধার দেনা হয়ে গেছিল বন্দনা, আর ওগুলো শোধ হলে আমি মোহনবাবুর টাকা দিয়ে দিতাম। তারপর ওনার টাকা শোধ করবার জন্য আবার কাকে ঠকাতে? আর কাকে ঠকাবো আমি? কি সব বলছো তুমি? আমি কোনো না কোনো ভাবে জোগাড় করতাম। কতদিন এইভাবে জোগাড় করে আমরা সংসার চালাবো বলো তুমি? তুমি জানো, ইন্সপেক্টর বলেছেন এই কেসটা আদালতে চলে গেছে, আর তোমাকে জামিনে ছাড়াতে গেলে 30,000 টাকা লাগবে। জানি আমি, এই জন্যই তো তোমাকে বলছি যে কিছু করো, আমাকে এখান থেকে বাইরে বের করো। একটা কাজ করো, তোমার সমস্ত গয়না বন্ধক দিয়ে দাও। আমি বেরিয়ে কিছু একটা তো করবো। মাম্মি, বাবা আবার বাড়ি চলে আসবে তো? হ্যাঁ বাবা। মাম্মি, আমার খুব ভয় লাগছে। বাবা জেলে কেন গেল? তুই চিন্তা করিস না বাবা, আমি আছি না, আমি তাড়াতাড়ি বাবাকে নিয়ে আসবো। বন্দনা, এর মধ্যে অর্ধেকের বেশি গয়না তো নকল। দেখুন, আসল হোক বা নকল, আমার কাছে যা যা ছিল সব নিয়ে এসেছি। আপনি বলুন না কত টাকা পাবো? এর জন্য আমি মাত্র 15,000 টাকা দিতে পারি। কিন্তু আমার তো 30,000 টাকা লাগবে। না, আমি 30,000 টাকা দিতে পারবো না। গিরিশ জেলে আছে, ওকে জামিনে ছাড়াতে হবে, ওকে জেল থেকে বাইরে আনতে হবে। একটু উপকার করুন। আরে বাইরে এসে কিভাবে শোধ দেবে পাওনাদারদের? আরে আমি তো অনেকদিন ধরেই বলছি ওর এজেন্টের কাজ চলছে না। ও বাইরে আসলে অন্য কোনো কাজ জোগাড় করবে, আপনার টাকা ও শোধ করে দেবে। দয়া করে ধার দিন। দেখো, আমি ক্যাশে লেনদেন করতে পারবো না, কারণ এতে অনেক ঝামেলা আছে। কিন্তু একটা উপকার তোমার জন্য করতে পারি, তাহলে তোমার কাজ 15,000 টাকায় হয়ে যাবে। ঠিক আছে, বলুন। তুমি একটা কাজ করো, কালকে এখানে চলে এসো, একজন লোকের সঙ্গে দেখা করাবো, তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে? শোন রাজু, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে মাম্মি। এর নাম বাবলু, এ তোমার হাজবেন্ডকে জেল থেকে বার করতে পারবে। তাহলে আমার বড় উপকার হবে, আমাকে সাহায্য করুন। আরে নিশ্চয়ই করবো সাহায্য, আর দয়া করার তো কোনো ব্যাপারই নেই এখানে। আপনার জন্য কম খরচায় করিয়ে দেবো আমি, মাত্র 5,000 টাকা নেব আমি। আর এইভাবেই বাবলু ওর জীবনে আসে, আর বাবলু নিজের মতো করে গিরিশকে জেল থেকে বার করে আনে। নমস্কার বৌদি। নমস্কার। মোহনবাবু আছেন বাড়িতে? ঠকিয়েছে আমাকে, গিলে নিয়েছে আমার টাকা।
যতদিন পর্যন্ত ও আমার টাকা না শোধ করে আমি ওকে ছাড়বো না। দেখুন মোহনবাবু, আপনাকে খুব ভদ্রভাবে আমি বলছি, আপনি এই কেসটা ফেরত নিয়ে নিন। আপনি আমার হয়তো চেনেন না, লোকজন আমায় বাবলু বলে ডাকে, কিন্তু আমার আসল নাম ধরমজিৎ সুরি। অনেকগুলো থানা মিলিয়ে প্রায় 35টার মতো কেস রয়েছে আমার নামে, 7-8টা মার্ডারও করেছি, কিন্তু কোনো কেসেই কেউ কিছু প্রমাণ করতে পারেনি আমার নামে। ঠিক বাইরে চলে এসছে, কেউ সাক্ষ্যই দেয় না আমার বিরুদ্ধে। 7-8 থেকে যদি 9টাও হয়ে যায়, কি যায় আসে আমার? তাহলে মোহনবাবু আমার কথাটা রাখুন, এবার কেসটা ফেরত নিয়ে নিন। আর 50,000 টাকা তো প্রাণের থেকে বেশি দামি নয় না? আর আপনি তো সবই বোঝেন। ভালো থাকবেন। বন্দনা, মোহনবাবু কেস ফিরিয়ে নিয়েছেন। তুমি কি এমন করলে? কি বলেছো ওনাকে? আমি কিছু বলিনি, বাবলু বলেছে। বাবলু? সেটা আবার কে? ও তো আমার কাছ থেকে টাকাও নেয়নি। বলবন্ত বাবুকে জিজ্ঞেসও করেছি, উনি বললেন ও কিছু গুন্ডামির কাজকর্মও করে। আর ওই 5,000 টাকাও নেয়নি? না। আচ্ছা, বন্দনা, মনে হচ্ছে ও তো খুব কাজের লোক, ওর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। বাবলু গিরিশের বউকে ভালোবেসে ফেলে, আর গিরিশের বাবলুকে কাজের মনে হয়েছিল। এইভাবে বাবলুর ওর বাড়িতে আসা যাওয়া শুরু হয়ে যায়। বাকি যে গল্প গিরিশ বলেছে সেটা সত্যি। বাবলু সবার সামনে বন্দনাকে প্রেম করতে শুরু করে, বন্দনাও ওর ফাঁদে পা দেয়। তারপরে তো স্যার ব্যাপারটা আস্তে আস্তে এত জটিল হয়ে যায় যে গিরিশকে নিজের বাড়ি থেকেই বের করে দেওয়া হয়। আমার প্রথম থেকে সন্দেহ ছিল গিরিশ মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনাকে মিথ্যে বলেছি। আর কি সত্যি লুকোচ্ছ আমাদের থেকে? বাবলু আর বন্দনাকে তুমি মেরেছো, তাই না? না না স্যার, আমি এরকম কিছুই করিনি। হ্যাঁ, এটা সত্যি যে আমি আপনার কাছ থেকে কিছু লুকিয়েছিলাম, কিন্তু আপনি বলুন স্যার, একজন কি করে এত সহজে বলবে যে যে লোকটাকে সাহায্য করতে এসেছিল সে ওর বাড়িটাকে, ওর স্ত্রীকে আর ওর বাচ্চা, ওর সবকিছু দখল করে নিয়েছে? কোন লোকটা এত সহজে আপনাকে এটা বলবে স্যার যে তার স্ত্রী একজন অসৎ চরিত্রের মহিলা? একদম ঠিক বলেছো তুমি, কেউ এত সহজে বলে না। আর কোনো ক্রিমিনালও এত সহজে বলে না যে সে কাউকে কেন মেরেছে আর কিসের জন্য মেরেছে। স্যার, আমি কাউকে মানিনি, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কাউকে মানিনি। আমি তো স্যার একজন সাধারণ এজেন্ট। আমার মধ্যে এত সাহস কোথায় যে ওর হুমকি দেওয়ার পরেও আমি গিয়ে ওখানে ওকে মেরে আসবো? কাউকে সুপারি দিয়েছিল হয়তো। আমি তোমাকে একটা ভালো কথা বলি, কিছুটা আমাদের সময় বাঁচাও, তাতে তোমার অনেক কষ্ট কম হবে। বলো সত্যিটা কি? স্যার, সত্যি এটাই স্যার, যেটা আমি আপনাকে বললাম স্যার। স্যার, আমি কাউকে মানিনি স্যার। আমি চাইতাম যে ওরা মারা যাক, কিন্তু স্যার আমি এরকম কিচ্ছু করিনি। আর না স্যার, কাউকে দিয়ে আমি করিয়েছি। আমি স্যার নিজের কলঙ্ক মুছতে অনেক পরিশ্রম করছিলাম স্যার। আমার মধ্যে এত শক্তি কোথায় স্যার? ভগবানকে এটা সবসময় বলতাম যে ওদেরকে শাস্তি দাও যারা আমার সঙ্গে এরকম অবিচার করেছে। তোমাকে দেখে তো এত সাধু পুরুষ বলে মনে হয় না। স্যার, গিরিশের ফোনের লোকেশন ওর বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না। ও এতটাও বোকা নয় যে আমাদের জন্য কোনো প্রমাণও ছাড়বে। খুব চালাক স্যার, হতে পারে ও এমন লোকের সাহায্য নিয়েছে যার বাবলুর ওপর খুব রাগ ছিল। চড়ে চড়ে মাস্তুতো ভাই। বাবলুর কল রেকর্ড চেক করো, আর তার সাথে তার ওয়াইফেরও, দুজনেরই কল রেকর্ড চেক করো। বাবলুর স্ত্রী বাবলুর কাজকর্ম নিয়ে খুশি ছিল না, যদিও সে এতে জড়িত বলে মনে হচ্ছে না, তবু ওর কাছ থেকে আমরা কিছু সূত্র পেতে পারি। স্যার, আরে টিফিনটা তো নিয়ে যাও। হ্যাঁ দাও, আজ আসতে একটু দেরি হয়ে যাবে। ঠিক আছে গো।
গিরিশ শর্মার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই জোড়া খুনের জটের কোনো সূত্র এখনো পর্যন্ত সামনে আসেনি। এর উদ্দেশ্য স্পষ্ট ছিল না। আর তারপর হঠাৎই একটা আবছা সূত্র সামনে এলো, যার হয়তো এই জোড়া খুনের সঙ্গে কোনো সম্পর্ক থাকতেও পারে। স্যার, বাবলু আর তার স্ত্রীর ফোন রেকর্ডের মধ্যে তো কোনো গড়বড় দেখছি না। হ্যাঁ, কিন্তু গিরিশ আর বাবলুর ফোনে বন্দনার নাম্বার ছাড়াও আর একটা নাম্বার রয়েছে যেটা কমন। কি কমন আছে? দলজিৎ গুলাটি মুড়িকানাল গ্রামে থাকে। বাবলু আর গিরিশ দুজনেই ওর টাচে ছিল। মানে আন্দাজে ঢিল। ইয়েস স্যার। চলো তবে একবার ছুড়েই দেখি। দেখো, ভুল করেও এটা বলো না যে তুমি গিরিশ শর্মা ধরমজিৎ ছুরি ওরফে বাবলুকে চেনো না। স্যার, আমি কখন বললাম এসব? আমি চিনি দুজনকে। দুজনকে খুব ভালোভাবেই জানতে? গিরিশ একজন এজেন্ট, আরও ইন্স্যুরেন্স আর পাসপোর্টের কাজ করে, তো তাই ওকে দিয়ে পাসপোর্ট রিনিউ করিয়েছিলাম। আর ওই কাজের জন্যই আমার অনেক বন্ধুকেও পাঠিয়েছি, সেই জন্যে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। আর বাবলু? তুমি তো জানো কি কাজ করতো, আর ও একটা ক্রিমিনাল ছিল। আগে আমি ওই বাবলুকে আমার দাদা গুরবীরের কারণে চিনতাম। ও দাদার বন্ধু ছিল। আর তোমার ভাই গুরবীর, সেই বাবলুকে কি করে চিনতো? আগে তা তো বলতে পারবো না। দাদা খুব মদ খেত। তোমরা ভেতরে যাও, ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দাও। এসব কি হচ্ছে দাদা? আরে জীবন উপভোগ করছি, আর কি করছি? বরবাদ করছো, নিজেরটাও করছো, তার সঙ্গে অন্যেরটাও করছো। কেন এত মাল খাও? আরে নিজের পয়সায় খাই, তোর পয়সায় খাই না। তুমি রোজ রোজ মাল খেয়ে বাড়িতে ঢোকো, বাচ্চারা দেখে তোমায়, কি ভাববে ওরা জেঠু রোজ মাল খেয়ে বাড়ি ঢুকছে? দেখ ভাই, একটু ভদ্রভাবে কথা বল। তুই আমার থেকে ছোট, বুঝছিস? বাড়ির কথা তুই কি বলছিস? ওরে বাইরে থেকে খেয়ে আসি, বাড়িতে বসে খাই না। তবে একটা কথা শুনে নে, এটা তোর বাড়িও না, এটা আমাদের দুজনের বাড়ি। যতটা তোর অধিকার আছে ততটা আমারও আছে এই বাড়ির উপর। কারণ আমার বাড়ি, আমার জীবন, আমি যা খুশিতেই করবো, তুই বল আর কি। একেই আমার দাদা মদ খেয়ে নিজের বরবাদি করছিল, আর অন্যদিকে ওর বন্ধুরা ছিল যারা মদ খাওয়ার জন্য জোর করত। এইভাবেই আমি বাবলুকে চিনি। এই বাবলু, এই কোথায় নিয়ে যাচ্ছিস দাদাকে? আরে এ আমার বন্ধু, আমি নিজের ইচ্ছায় যাচ্ছি ওর সঙ্গে, তুলে নিয়ে যাচ্ছে না আমাকে। দাদা বন্ধ করো এসব, তোমার এই ইয়ার বন্ধুরাই তোমাকে বরবাদ করবে। ওই চুপ কর, যখনই দেখি তখনই তুই আমার বন্ধুদের নামে উল্টো পাল্টা বলছিস। এই চল তো। দাদা আমার কথা শোনো। আরে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নে, এ তো দাদা হতে পারে, কিন্তু আমারও খুব ভালো বন্ধু। এরপর কিছু বললে না, হাত ভেঙে দেবো তোর, হাত ভেঙে দেবো তোর। মনে রাখিস, আর কিছু বললে না পুঁতে দেবো। স্যার, বাবলু আমার দাদাকে শেষ করে দিচ্ছিল। তার মানে বাবলুকে সরিয়ে দিলে তোমার ভাই বেঁচে যেত? সরিয়ে কাকে? বাবলুকে? হ্যাঁ। বাবলুকে সরিয়ে দিয়ে কাকে বাঁচাতাম স্যার? দাদা তো মারা গেছে। কবে? 1 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। গভীর রাতে মাতাল মানুষ বাড়ি ফিরছিল, কেউ পিষে দিয়ে চলে গেছে। মানে তোমার দাদার মৃত্যুর 1 বছর হয়ে গেছে? হ্যাঁ স্যার। তাও তুমি বাবলুকে প্রায় ফোন করতে, এমনকি বাবলু মরে যাবার একদিন আগেও তুমি ওকে ফোন করেছিলে। সেই বাবলুকে যে কিনা তোমার কথা মতো তোমার ভাইকে নষ্ট করেছে, যাকে তুমি ঘেন্না করতে। আগে স্যার আপনি ঠিক বলছেন, আমি বাবলুকে ফোন করেছিলাম ওর মৃত্যুর একদিন আগে। বাবলুর মৃত্যুর খবর শুনে আমিও অবাক হয়েছিলাম। আচ্ছা, কেন ফোন করেছিলে? আমি জানতে চেয়েছিলাম যে ওই রাতে ও আমার দাদাকে নেশাগ্রস্ত অবস্থায় একলা কেন ছেড়েছিল, কেন একলা ছেড়েছিল। তাই তো গাড়ির নিচে এসে গেছিল।
আমি ঘেন্না করতাম দাদাকে, কিন্তু যাই হোক দাদাই তো। আমি ওর সুখে বড় হয়েছিলাম। আমি খুব ভালোবাসতাম দাদাকে স্যার, সত্যি ওকে ভালোবাসতাম। আমার এই দলজিতের কথাতেও ভরসা হচ্ছে না। ও মোটেই বাবলুকে এই কথা বলার জন্য ফোন করেনি যে সেই রাতে কেন বাবলু ওর দাদার সাথে ছিল না। এর মধ্যে অন্য কিছু আছে। হতে পারে বদলা নিজের দাদার মৃত্যুর। দলজিতের ঠিকুজি গোষ্ঠী বার করো। স্যার। হ্যালো। হ্যালো স্যার, আমি বাবলুর স্ত্রী, আপনার সাথে কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। জানি না এই কথাটা আপনার কতটা কাজে লাগবে। আসলে আমি একটা ডায়েরি পেয়েছি। কার ডায়েরি? বাবলুর ডায়েরি। এতে কিছু হিসেবপত্র লেখা আছে, ভাবলাম আপনাকে জানিয়ে দিই। ভালোই করেছেন জানিয়ে, আমি কাউকে পাঠাচ্ছি আনতে। ঠিক আছে। স্যার, কালেকশনের ডায়েরি মনে হচ্ছে, নাম আর ফিগার রয়েছে স্যার। হয়তো বাবলু যাদের কাছ থেকে টাকা তুলতো তাদের হিসেব নিকেশ লেখা। হ্যাঁ স্যার, এই পেজে একটা নাম আছে যেটা আমার নজর কেড়েছে। গুরবীর গুলাটি 15x11। গুরবীর গুলাটি দলজিৎ গুলাটির দাদা। কোনো তো সম্পর্ক আছেই স্যার। অর্জুন, আমাদের এই গুরবীর গুলাটির অ্যাক্সিডেন্ট কেসটা খুলে একবার দেখতে হবে। এটা কি সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি বাবলুর সাথে ওর অন্য কিছু ব্যাপার ছিল যেটা হয়তো ওর ভাই কিছুটা জানতো? কোনো বদলা হতে পারে স্যার, হয়তো অপরাধের পাতা উল্টে যাবে যদি আমরা এর খোঁজ করি তো। একটা ষড়যন্ত্র যেটা আগে করা হয়েছিল তার প্রকৃত সত্য কি এটাই, নাকি কোনো জোরালো সূত্র সামনে আসতে চলেছিল যেটা গুলবীর গুলাটি ও বাবলুর মধ্যে, আর হয়তো গুরবীরের ভাই দলজিৎ আর গিরিশের মধ্যেরও? 2 আর 2 4। সবাই জানতো যে দলজিতের বাবলুর সঙ্গে শত্রুতা ছিল আর গিরিশেরও বাবলুর সঙ্গে বিরোধ ছিল। তাহলে কি এটা শুধু 2 আর 2 4ই ছিল, নাকি 2 আর 2 5ও হতে পারে? সেই ডায়েরি থেকে কি এই হত্যার কোনো সূত্র সামনে এসেছিল, নাকি সেই ডায়েরি শুধুমাত্র পুলিশের তদন্তকে বিপথে চালনা করতে সামনে আনা হয়, অপরাধীদের পুলিশের নাগাল থেকে বাঁচানোর জন্য? কিন্তু ডায়েরিতে একটা সংকেত তো ছিল, ষড়যন্ত্রের সংকেত। পরের দিন পরের পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।